আপনারা কখনো ডোমিনো ইফেক্টের কথা শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে বলে দিচ্ছি। মনে আছে? ছ ছোটবেলায় যখন সাইকেল স্ট্যান্ডে রাখা সাইকেলগুলোর মধ্যে একটা সাইকেল পড়তো, তখন তার পাশে থাকা সমস্ত সাইকেলগুলি পড়ে যেত। এটাকেই ডমিনো ইফেক্ট বলে। যেখানে একটা অবজেক্টের উপর বল প্রয়োগ করলে তার পাশে থাকা অন্য অবজেক্টগুলোর উপরেও সেম পরিমাণ বল দেখতে পাওয়া যায়। ঠিক এরকমই জিনিস আমরা দেখতে পাচ্ছি সাউথ এশিয়াতে। বর্তমানে শ্রীলঙ্কার কি অবস্থা সেটা আমরা সবাই জানি। ঠিক এরকমই অবস্থা হতে চলেছে বাংলাদেশের। হ্যাঁ বন্ধুরা, এশিয়ায় থাকা শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর এবার বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিসে পড়তে চলেছে। বন্ধুরা, আজ আমরা এক্সপার্টের মতামতকে ডিটেলসে জানার চেষ্টা করব কিভাবে কি কারণে বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিস হতে পারে। ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা পাবার পর বাংলাদেশকে আরও অনেক জটিলতার মধ্যে দিয়ে এগোতে হয়েছে। তাতে দেশের প্রাইম মিনিস্টার শেখ মুজিবুর রহমানের অ্যাসোসিয়েশন থেকে হুসেন মোহাম্মদের ডিক্টেটরশিপ পর্যন্ত কত জটিলতার মধ্যে দিয়ে এগিয়ে 21 সেঞ্চুরিতে এসে বাংলাদেশের নাম স্টেবল ও গ্রোয়িং ইকোনমির মধ্যে পড়েছে। এখানে ফার্টাইল ল্যান্ড, ট্রেডিং পোর্টস আর সুটেবল ওয়ার্কফোর্স থাকায় বাংলাদেশের ইকোনমি আস্তে আস্তে আরো সমৃদ্ধশালী হয়ে উঠেছে। আর স্বাধীনতার ৫১ বছর পর বাংলাদেশও অনেক উন্নতি লাভ করেছে। আজ বাংলাদেশের জিডিপি অ্যান্ড পিপিপি অর্থাৎ পারচেসিং পাওয়ার প্যারিটি $1.1 ট্রিলিয়ন হয়ে দাঁড়িয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এরকম সুন্দর হিস্ট্রি থাকার সত্ত্বেও বাংলাদেশ কিভাবে ইকোনমিক ক্রাইসিসের মধ্যে পড়তে পারে? কিন্তু এক্সপার্টদের মতে হ্যাঁ, পড়তে পারে, কারণ সত্য সর্বদা পরিকল্পনার ঊর্ধ্বে হয়। আজ আমরা সেই কারণগুলো নিয়ে আলোচনা করব, যার ফলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো ইকোনমিক ক্রাইসিসে পড়তে পারে। কারণ নম্বর ১, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দৈনিক বৃদ্ধি পাওয়া। দেশের অগ্রগতির জন্য মূল্যবৃদ্ধি প্রয়োজন, কিন্তু সেই মূল্যবৃদ্ধি যদি মানুষের আয়ত্তের বাইরে চলে যায়, তাহলে দেশের উন্নতি নয়, দেশের অবনতি হয়। উদাহরণ যেমন ২০১৪ সালে ইন্ডিয়ার অরিজিৎ প্যাটেল কমিটি ইন্ডিয়ান ইনফ্লেশন রেট 2% টু 6% এর মধ্যে ঠিক করে। মানে ভারতের ইনফ্লেশন রেট হবে 2 থেকে 6% এর মধ্যে। এটা ভারতের অগ্রগতির জন্য প্রয়োজন। কিন্তু ২০২২ সালে বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশের ইনফ্লেশন রেট 7.56%। তার মানে বাংলাদেশের মূল্যবৃদ্ধি গত ৯ বছরের তুলনায় এ বছরে সবচেয়ে বেশি। এই মূল্যবৃদ্ধির প্রকোপ পড়বে মধ্যবিত্ত ও গরিবদের ওপর। আজ বাংলাদেশের 18.54% লোক গরিব রেখার নিচে থাকে। তাছাড়া বাংলাদেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ লোয়ার মিডল ক্লাসের মধ্যে পড়ে। বাংলাদেশ সরকার যদি এই ইনফ্লেশন কন্ট্রোল করতে না পারে, তাহলে বাংলাদেশের জনগণ শ্রীলঙ্কার মতো রাস্তায় বের হবে আর ভাঙচুর করবে। এখানে একটা ইকোনমিক ক্রাইসিসের সৃষ্টি হবে। ২ নম্বর কারণ হচ্ছে দেশের ফরেক্স রিজার্ভ কমে যাওয়া। আজ শ্রীলঙ্কার এই অবস্থার কারণ হচ্ছে শ্রীলঙ্কার ফরেক্স রিজার্ভ শেষ হয়ে যাওয়া। ফরেক্স রিজার্ভে থাকে বিদেশি মুদ্রা ও গোল্ড। ফরেক্স রিজার্ভ থাকার ফলে যে কোনো দেশের কাছ থেকে, যেমন সৌদি থেকে তেল কিংবা ইউরোপ থেকে ফল কিংবা ভেজিটেবলস, যে কোনো জিনিস লেনদেন করা যায়। ইন্টারন্যাশনালি এক দেশ থেকে অন্য দেশ কারবার করার জন্য ফরেক্স রিজার্ভ ব্যবহার করা হয়। এক্সপার্টদের মতে বাংলাদেশের ফরেক্স রিজার্ভ কমে যাচ্ছে। জুলাই 2020-তে বাংলাদেশের টোটাল ফরেক্স রিজার্ভ মাত্র $29 বিলিয়ন হয়ে দাঁড়িয়েছে। মনে মানে দেশের ব্যবসা করার জন্য মাত্র ৫ মাসের টাকা পড়ে আছে। সময় থাকতে থাকতে বাংলাদেশের শেখ হাসিনা সরকার যদি গুরুত্বপূর্ণ ব্যবস্থা না নেন, তাহলে বাংলাদেশকে আইএমএফ কিংবা ওয়ার্ল্ড ব্যাংক কিংবা চায়নার কাছ থেকে লোন নিতে হবে। যে লোনগুলো নেয়ার ফলে আজ পাকিস্তান ব্যাংক্রাফট হয়ে দাঁড়িয়েছে। ৩ নম্বর কারণ হচ্ছে দেশের এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট বিল বেশি হয়ে যাওয়াও একটা ইকোনমিক ক্রাইসিসের বড় লক্ষণ। আলাদা আলাদা দেশের সঙ্গে আলাদা আলাদা বিজনেস করা হয়। কোনো দেশ অতিরিক্ত ইম্পোর্ট করে ফেললে তার ডোমেস্টিক ডেভেলপমেন্ট সেখানেই আটকে যায়। বাংলাদেশের টোটাল এক্সপোর্টের একটা বড় ভাগ 85% টেক্সটাইল ও ক্লোদিংয়েই চলে যায়। এছাড়াও বাদবাকি কিছু আইটেম যেগুলো বাংলাদেশ এক্সপোর্ট করে, যেমন ফ্লাওয়ার, অ্যানিম্যাল অয়েল, ভেজিটেবল অয়েল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল হেয়ার, এগুলো এক্সপোর্ট করে। এছাড়াও যে মেজর ইম্পোর্ট বাংলাদেশ বিদেশ থেকে করে সেগুলো হচ্ছে কটন, মেশিনারি, ক্রুড অয়েল, আয়রন অ্যান্ড স্টিল।
এক্সপার্টরা মনে করেন বাংলাদেশ লেবার বেল্ট অনেক উন্নতি করেছে, মানে লেবার দিয়ে কাজ করানো হয় যেসব জায়গাগুলো সেই সব জায়গাগুলোতে অনেক উন্নতি লাভ করেছে, কিন্তু ইন্ডাস্ট্রি এরিয়াগুলোতে কোনো তৎপরতা দেখায়নি, তাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বাংলাদেশে সেরকম ডেভেলপ করতে পারেনি, যার ফলে বাংলাদেশ একটা মেজর ইম্পোর্ট ইকোনমিতে পরিণত হয়েছে। এরপর কোভিড-19 আসার ফলে দেশের মূল এক্সপোর্ট টেক্সটাইল বন্ধ হয়ে যায়, ফলে সরকারকে দারুণ লসের সম্মুখীন হতে হয়। দেশে ইম্পোর্ট আর এক্সপোর্টের বড় ধরনের গ্যাপের ফলে দেশে ব্যালেন্স অফ ইম্পোর্ট ও কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের মতো সমস্যার জন্ম হয়। মার্চ 2022-এর ডেটা অনুসারে ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23-এ দেশের ওভারঅল ট্রেড ডেফিসিট $18 বিলিয়ন ছিল। এছাড়াও টোটাল কারেন্ট অ্যামাউন্ট ডেফিসিট $10 বিলিয়ন হয়ে দাঁড়িয়েছে। এক্সপার্টরা মনে করেন সামনের বছর এই গ্যাপ আরও বাড়বে, ফলে দেশের ফরেক্স রিজার্ভের পরিমাণ আরও কমবে। ফরেক্স রিজার্ভ কমে যাওয়ার ফলে সরকার দু রকমের সমস্যায় পড়বে। একরকম দেশের দরকারি জিনিস ইম্পোর্ট করবে, না দুরকম দেশের ইন্টারনাল গ্রোথের জন্য ইনভেস্ট করবে। দেশের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস কমে যাবে। রিজার্ভ কম থাকার ফলে ইনফ্রাস্ট্রাকচার, হেলথ, এডুকেশন কোনো দিকেই ইনভেস্ট করতে পারবে না, ফলে দেশে গরিব মানুষের সংখ্যা আরও বাড়বে। ৪ নম্বর, এবং এটা একটা বড় কারণ হলো, সেটা হচ্ছে টাকার ভ্যালু দিন দিন কমে যাওয়া। আগস্ট 2017-য় যেখানে $1 সমান বাংলাদেশি 78 টাকা ছিল, সেখানে 2022-এ $1 সমান 94 টাকা হয়ে দাঁড়িয়েছে। টাকার ভ্যালু কমে যাওয়ার ফলে সেই জিনিসকেই বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, যার ফলে দেশের ফরেক্স রিজার্ভ কমে যাচ্ছে, আবার দেশবাসীকেও সেই জিনিসই বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। আজ বাংলাদেশে টাকার ভ্যালু কমে যাওয়া এটা শ্রীলঙ্কার পথ নির্দেশ করেই এগোচ্ছে। তাই বাংলাদেশ সরকার যদি টাকার ভ্যালু পড়ে যাওয়া না আটকাতে পারে, ফলে সেই জিনিসই বাংলাদেশের জনগণকে 3 থেকে 4 গুণে কিনতে হবে, ফলে সেখানেও শ্রীলঙ্কার মতো ইকোনমিক ক্রাইসিস দেখা দিতে পারে। 5 নম্বর, এবং বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার কারণ হলো এক্সটার্নাল ডেপ্ট। শ্রীলঙ্কা প্রচুর পরিমাণে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, চায়না থেকে লোন নিয়েছিল, এবং সেই লোন কোনো কোম্পানি বা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট না করে পলিটিক্স করার জন্য সাবসিডি এবং ছাড় দিয়ে সেই টাকা খরচা করে দেয়। ভালো জায়গায় ইনভেস্ট না করার ফলে শ্রীলঙ্কা সেই লোন আর ফেরত দিতে পারে না। তার পরিণামস্বরূপ শ্রীলঙ্কা আজ ব্যাংক্রাফট হয়ে যায়, ইকোনমিক ক্রাইসিসের মধ্যে পড়ে যায় শ্রীলঙ্কা। আজ বাংলাদেশও সেই সব জায়গা থেকে লোন নিয়েই যাচ্ছে। বাংলাদেশ ওই লোনের সামান্য অংশ ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে, কিন্তু যখন রিটার্নের সময় আসবে ওই সামান্য পরিমাণ ইনভেস্টমেন্ট ওই লোনকে কভার করতে পারবে না বলে মনে করে এক্সপার্টরা। ফলে বাংলাদেশকে সেই লোন শোধ করার জন্য আরও অন্য জায়গা থেকে লোন নিতে হবে।